আচ্ছা, জি তাহলে প্রথম প্রশ্ন ছিল পারমাণবিক সংখ্যা কাকে বলে, উত্তর দিবা কোন মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন সোডিয়ামের 11। ক জি স্যার। নম্বরে যাও, 6429x এবং 6430y পরমাণু দুটির নিউক্লিয়ন সংখ্যা জি সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। এখন তাহলে বুঝতে হবে তোমার নিউক্লিয়ন সংখ্যাটা কি। নিউক্লিয়ন সংখ্যা কি বলতো? স্যার, নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে ওই নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর ভেতরের সংখ্যা। না না না, এটা না। নিউক্লিয়ন সংখ্যা বলতে বোঝায় যে নিউটনের নিউট্রন আর স্যার। প্রোটন এর সমষ্টি যত সেইটা সমান। অর্থাৎ নিউক্লিয়ন সংখ্যা জি বলতে স্যার, বোঝায়, ওইটাই আমি বলতে পারি নাই। আচ্ছা, নিউক্লিয়ন সংখ্যা বলতে বোঝায় কোন মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। পরমাণুর ভেতরে যে। শোনো তাহলে জি পরমাণুর, স্যার। তাহলে নিউট্রন এবং প্রোটন সংখ্যার সমষ্টি যদি তোমার হয় নিউক্লিয়ন সংখ্যা, তাহলে এখানে আমরা জানি যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। তাহলে এখানে নিউট্রন সংখ্যা বলতে মূলত, নিউক্লিয়ন সংখ্যা বলতে মূলত ভর সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে এই যে নিউক্লিয়ন সংখ্যা, এটা যদি ভর জি সংখ্যা স্যার। হয়ে থাকে, দেখো তো উপরে এই এক্স আর ওয়াই মৌলের যে 64 64 আছে, এটা কি ভর সংখ্যা না? তাহলে জি স্যার। এই ভর সংখ্যা তো পরস্পর সমান, মানে 64 64। এই জন্যই ওরা প্রশ্নে বলছে যে এই এক্স আর ওয়াই মৌল বা পরমাণু দুটি নিউক্লিয়ন সংখ্যা সমান, মানে ভর সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। এখন নিউট্রন সংখ্যা ভিন্ন কেন? জি কারণ তুমি জানো যে নিউট্রন সংখ্যা বের করতে হয় ভর সংখ্যা মানে পি যোগ এন ইকুয়াল ভর সংখ্যা দিয়ে, অর্থাৎ পি যোগ এন ইকুয়াল টু 64। তাহলে এখান থেকে এন বের করে নিবা প্রত্যেকটার জন্য। এখানে এন পাবা হচ্ছে 64 থেকে 29 বাদ দিলে যা হয়, আর এখানে 64 থেকে 30 বাদ দিলে যা হয়। এই এক্স মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে 64 বিয়োগ 29, আর ওয়াই মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে 64 বিয়োগ 30। বিয়োগ করে দেখো এক কম বেশি হবে। তো এক যদি কম বেশি হয়ে যায় তাহলে কি আর এই নিউট্রন সংখ্যা জি ভিন্ন হয়ে গেল? জি ভিন্ন, তার মানে এখানে ভিন্ন, আর ওইখানে তোমার নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা সমান। তো এই প্রশ্নের ব্যাখ্যাটা এইভাবেই হবে। জি স্যার। বুঝো নাই? আচ্ছা, গ নাম্বার প্রশ্ন জি হচ্ছে, বুঝছি স্যার। নাজমুল কি বুঝতে পারছো? হাত উঠাও দেখি। তোমার তো এটা বোঝার তো কথা, তোমাদের তো পড়াইছিলাম এটা। আচ্ছা, দেখো ফরিদের আঁকা চিত্রটি, মানে গ নাম্বার প্রশ্নটা, ফরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা হুম। নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করো। ফরিদের আঁকা, তাহলে ফরিদ কোনটা আঁকছে? এই যে এইটা আঁকছে ফরিদ, এই ছবিটা। আর এই জি ছবিটা, স্যার, ওই গোল। হ্যাঁ এই ছবিটা একটা মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে। সেটা কোন মডেল হতে পারে বলো তো দেখি একটু। স্যার, আমার মনে আসতেছে না ওই ওর নাম কি জানো? নাজমুল বলো দেখি, স্যার নাজমুল। লাস্টে আছে। নাজমুল বলো দেখি, মনে আছে নাকি নাজমুলের? বিজ্ঞানী রাদারফোর্ড নাকি? রাদারফোর্ড হবে, কিন্তু নাজমুল কি বলে? নাজমুল সাহেব। ও বুঝতেছে না নাকি? ও মানে জ্যামে আটকে গেছে, মানে নেটওয়ার্কের প্রবলেম ওর। মানে এটা সমস্যাই হয় নেটওয়ার্কের জন্য, ওয়াইফাই না হলে হবে না। কিন্তু তোমার নেটওয়ার্ক ভালো আছে। হ্যালো হ্যাঁ নাজমুল, স্যার, সমস্যা আইছে। হচ্ছে? আচ্ছা, দেখো তাহলে এখানে আমরা যদি দেখতে চাই তোমার এই ব্যাপারটা যে আসলে কোন মডেলটাকে বাধা দেয়, এই মডেলটা খুব সুন্দর। তুমি যে, আমি একটু তোমাকে পিছনে নিয়ে যাচ্ছি, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের দিকে। আনমাট করে দেওয়া লাগবে। ওটা কত নাম্বার? আমরা কি বের করছি? এটা পদার্থ না রসায়ন? পদার্থ না, পদার্থ। রসায়ন। রসায়নে কত অধ্যায়? না স্যার, তৃতীয় অধ্যায়। তৃতীয়, এই যে তৃতীয় সামনে। আশিকে ওটা দেখাইছিলা কালকে? ও কি করতেছে?
উম, না না স্যার, ও তো আমার সাথে কথাই বললো না, কাল মানে যোগাযোগ করে নাই। ও আচ্ছা, দেখো এই যে এখানে এটা হচ্ছে তোমার বোরের পরমাণু মডেলের বোরের সাফল্য। পরমাণু মডেল না, এটা হবে এই যে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন। এই যে দেখো ছবিটা, একদম সেম ছবি। এই সেম ছবিটাই ছিল তোমার আহ এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে, রাদারফোর্ডের ও, পরমাণু মডেল। তার মানে এইটা সীমাবদ্ধতা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের। তোমার যে জি প্রশ্নে দেওয়া আছে না, ওইটা হবে সীমাবদ্ধতা পরমাণু মডেলের। তো এখন পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা কি একটু দেখো এখানে। জি স্যার। এই ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে। মানে যত নিজের দিকে ঘুরতে ঘুরতে আসবে, যেমন লাটিমের ব্যাপার, লাটিম যখন চতুর্দিকে ঘুরে ঘুরতে ঘুরতে একটা সময় কিন্তু যখন প্রথম অবস্থায় থাকে জি তখন স্যার। স্পিড খুব বেশি, কিন্তু যখন আস্তে আস্তে সময় চলে যায় জি তত স্যার। তার গতি কমে যায়। গতি কমতে কমতে একটা মুহূর্তে এসে ও তার কেন্দ্রে, মানে যেখানে ওই যে লাটিমের কাল ছিল, যেটা লোহা, ওই লোহার ওই জায়গায় এসে পড়ে যায়। তার মানে বুঝায় যে চতুর্দিকে ঘূর্ণনের ফলে তার শক্তি আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে একটা সময় এসে একেবারে মাঝখানে মাঝখানে এসে সে পড়ে যাবে। এখন এই যে ওই এই মাছ। জিনিসটাই, হ্যাঁ এই জিনিসটাই ম্যাক্সওয়েল অনেক আগে বলছে, এই কথাটা, যে ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে, মানে লাটিমের মতো, এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, মানে একেবারে কেন্দ্রে পতিত হবে, মানে মাঝখানে পড়বে। অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। কারণ দেখো, ইলেকট্রনের থাকার কথা হলো নিউক্লিয়াসের বাইরে, কিন্তু আমরা দেখতে পাই যে যদি কোনো ইলেকট্রন চতুর্দিকে ঘুরতে থাকে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তাহলে সে একটা সময় এসে শক্তি হারাতে হারাতে এসে ঠিক মাঝখানে এসে পড়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়াসই পড়ে যাবে। তো ইলেকট্রন যদি নিউক্লিয়াসে ফেরত আসে, তাহলে কি আর ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে রইলো? বাইরে তো থাকতে পারলো না, নিউক্লিয়াসের মধ্যেই থাকলো। না স্যার। নিউক্লিয়াসের মধ্যেই যদি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সবই থাকে, তাহলে কি আর পরমাণু গঠন ঠিকঠাক থাকলো? এইটা হচ্ছে সীমাবদ্ধতা। না স্যার। হ্যাঁ, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু স্যার মডেল। তাহলে যদি, হুম, তাহলে যদি পরমাণুর অস্তিত্বই না থাকে তাহলে কেমন হইলো? হ্যাঁ বলো। মানে পরমাণুর যদি অস্তিত্বই না থাকে হ্যাঁ, তাহলে কেমন হইলো? প্রতিটি পদার্থই তো না, বিলুপ্ত হয়ে যাব। অবশ্যই তো অস্তিত্ব আছে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল উনি যে কথাটা বলছে, বলা কথা এইটুকু সমস্যা ছিল, মানে এখানে একটা ভুল ছিল এটা ওনার। পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর উনি সেটা সংশোধন করে নিছে, বুঝছো? আমাদের 10 মিনিট পর কিন্তু বন্ধ হয়ে যাবে, আবার ও, নতুন করে মানে হুম, এটা এটা বলো। সমস্যা ছিল ওনার। হ্যাঁ হ্যাঁ, এটাই তো সীমাবদ্ধতা। ওই যে বললাম না, যে কোন মডেলের সীমাবদ্ধতা দেখাচ্ছে, সে যে মডেলের সীমাবদ্ধতা দেখাচ্ছে সেটাই হচ্ছে এটা, বুঝছো? ও, সীমাবদ্ধতা অর্থ কি স্যার? সীমাবদ্ধতা অবস্থা মানে ভুল, ওটা লিমিট, মানে কতটুকু বলছে সঠিক, তারপরে ভুল বলছে কোনগুলো, সেই ভুলটাই হলো সীমাবদ্ধতা। এই যে দেখো লেখাই আছে এই চার্টের প্রথম কথা, এই যে ও, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তার মানে এটা এটা এই কথাটা ভুল। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা ভুল, বুঝছো? এই কথাটা রাদারফোর্ডের পরমাণু সেটাই মডেল বলতেছি যে অনুযায়ী, অস্তিত্ব যদি বিলুপ্ত। হ্যাঁ হ্যাঁ এটা ভুল, ওনার কথা বলা অনুযায়ী ভুল, কিন্তু বাস্তবিক পক্ষে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে এই জিনিসটা ঘটবে। যদি কোনো পরমাণুকে কোনো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো ইলেকট্রন যদি চতুর্দিকে ঘুরতে থাকে, তাহলে সে একটা সময় না একটা সময় ঠিকই কেন্দ্রে, মানে নিউক্লিয়াসে এসে আপতিত হয়ে যাবে, আর তখন কিছুই করা থাকবে না ওর, বুঝছো? আমাদের আর জি সময় আছে মোট 8 মিনিট, 8 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে আপনা আপনি। মানে 40 মিনিট একটা শিডিউল থাকে, বুঝছো? স্যার, তাহলে স্যার, প্রত্যেকটা ক্লাস 40 মিনিট লম্বা করা যায়, তারপরে আবার করতে হবে জয়েন, তাহলে 40 মিনিট আবার পাবা। বলো। ও, ও স্যার, তাহলে পরেরটা দেখেন। বলো, পরেরটাতে কি আছে আর? অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু স্থায়ী হবে না আলোচনা করো। আচ্ছা, অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু প্রত্যেক- আহ স্থায়ী হবে না, তার কারণ তো একটু আগে তোমাকে বলেই ফেললাম। এই যে স্থায়ী হবে না কারণ হলো, যদি নিউক্লিয়াসটার মধ্যেই যদি ইলেকট্রন চলে যায়, বুঝো, তাহলে কি আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকলো? হুম। ইলেকট্রন যদি নিউক্লিয়াসের না বাইরে স্যার। থাকতে নাই পারে, তাহলে তো পরমাণুর কোনো গঠনই নাই। এই জন্যই ওরা বলতেছে যে এই চিত্র অনুসারে যদি তুমি কখনো কোনো পরমাণু আঁকো, তাহলে সেই চিত্র অনুসারে একটা না একটা সময় এই ইলেকট্রনটা ঠিক নিউক্লিয়াসের কেন্দ্রে গিয়েই পড়বে। আর নিউক্লিয়াসের কেন্দ্রে গিয়েই যখন পড়ে, তখন আর সেই পরমাণু স্থায়ী হয় না, কারণ পরমাণু তো ধ্বংস হয়ে গেল। কারণ নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন, প্রোটন, জি নিউট্রন স্যার। তিনটাই থাকে, তাহলে কিভাবে এখানে পরমাণুর গঠনটা ঠিক মতো হয়? বুঝো নাই? পরমাণুর গঠন ঠিক হবে তখনই
যখন জি। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকবে, কিন্তু এই ছবি অনুযায়ী তো ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকার কোনো ধরনের সুযোগ নেই, অতএব পরমাণু স্থায়ী হবে না। স্যার 2 নম্বরে আসেন এখন। আচ্ছা, 2 নম্বরের ব্যাপার হচ্ছে প্রতীক কাকে বলে তুমি জানো? যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। জি স্যার। পরমাণুতে কখন বর্ণালী সৃষ্টি হয়? পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয়, এটা তুমি পড়বা হচ্ছে বোরের পরমাণু মডেল অনুযায়ী। দেখবে ওখানে 2 নম্বর পয়েন্টে লেখা আছে যে ইলেকট্রন ইচ্ছা করলে একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যেতে পারে, আবার উপরে শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে লাফ দিয়ে নিচের স্তরে আসতে পারে। তো ইলেকট্রন যখন উপরের স্তরে ওঠে অথবা নিচের স্তরের নামে, মানে স্থানের যখন পরিবর্তন করে, তখনই সেখানে একটা বর্ণালী সৃষ্টি হয়। তারপরে পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয় তখনই যখন ইলেকট্রন শক্তি স্তর চেঞ্জ করে উপরে অথবা শক্তি স্তর চেঞ্জ করে নিচে নামতে চায়, মানে যখন শক্তি স্তরে স্থানান্তর করে জি তখনই স্যার। কেবলমাত্র বর্ণালী সৃষ্টি হয়। আর গ নাম্বারটা হচ্ছে, আমরা দ্রুত করতেছি কারণ 6 মিনিট আছে আর, সি যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করো। জি। সি যৌগের আপেক্ষিক আণবিক ভর। তো সি যৌগের আপেক্ষিক আণবিক ভর বলতে বোঝাচ্ছে এই যে সি যৌগটা H2SO4, তো H2SO4 কি আপেক্ষিক আণবিক ভর বের করতে পারবা না? জি। মানে আণবিক ভর বের করতে হবে। হাইড্রোজেনের 1, তাহলে 1 × 2 যোগ সালফারের 32 যোগ অক্সিজেনের 16 × 4 জি। করলে ওইটাই মান। ঘ নাম্বারটা হচ্ছে, এইটুকুই হ্যাঁ ওইটুকুই। না? আচ্ছা। এ এবং বি এর আইসোটোপ গুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। এ এবং বি আইসোটোপ গুলো, এ আর বি কি? এই যে এ হচ্ছে কোবাল্ট আর বি হচ্ছে ফসফরাস। এইটার খুব সুন্দর ব্যবহার লেখা আছে তোমার মেইন বই আইসোটোপের ব্যবহারের মধ্যে। এই যে আমি তোমাকে দেখাই একটু না হয়, মানে চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমার অন্যান্য ক্ষেত্রে। এই যে দেখো, এই যে কৃষি ক্ষেত্রে ব্যবহারটা কেমন আছে, এই যে ফসলের উন্নয়নের মধ্যে। এছাড়া তুমি পাইবে এই যে রোগ নিরাময়ের মধ্যে, এই যে কোবাল্ট, এই যে তোমার দেখছো কোবাল্ট 60, ছবিতে জি দেখো। আর হচ্ছে তোমার স্যার, এই কোবালটা কি? এটা একটা মৌল, ওই যে 118টা মৌল আছে না, 118টা মৌলের মধ্যে এটা একটা মৌল। হুম। আর ফসফরাস, মানে এই যে বাস্তবে দেখো, কোনো পদার্থ কিরকম? অবশ্যই কঠিন পদার্থ। আইসোটোপ গুলো তো সব তোমার কঠিন পদার্থ, তেজস্ক্রিয় কঠিন পদার্থ, পাউডারের মতো হবে সব। জি স্যার, শুধু শুধু নামই শুনে যায় কিন্তু প্র্যাকটিক্যালি দেখি না, তো তার লেগে প্রশ্ন জেগে যায়, না, প্রশ্ন এগুলো থাকে। সব হচ্ছে তোমার কঠিন পদার্থ। তাহলে এখানে কোবাল্ট 60 এটা ব্যবহার করা যায় হচ্ছে টিউমারের উপস্থিতি নির্ণয়ে, মানে চিকিৎসা ক্ষেত্রে। আবার ফসফরাস 32 এটাও ব্যবহার করা যায়, এটাও ব্যবহার করা যায় যে রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায়, এটাও করা যায় ফসফরাস 32। তার মানে দুইটাই কিন্তু মোটামুটি তুমি ব্যবহার করতে পারো কেবলমাত্র রোগ নিরাময়ের ক্ষেত্রে। তার মানে তুমি ওইখানে লিখে দিবা যে এই ছবিগুলো বা এই জি স্যার। কোবাল্ট এবং ফসফরাস গুলো আমাদের এই কাজে লাগবে। বুঝা গেছে? জি স্যার। এই হলো মোট বিষয়। আর কোনো সমস্যা আছে নাকি বলো? উম, স্যার তাহলে আজকের মতো থাক। হ্যাঁ, মানে আজকের মতো থাক। আপনার আর ওদের টাইম। হ্যাঁ, ওদের ওদের বইলো, আমাদের আর আছে 4 মিনিট আছে। তো তুমি ওদের বইলো, আর আমরা এরপরে যেটা করব, প্রতি শুক্রবারই আমরা ক্লাসটা করবো। আর যদি ওয়াইফাই নিতে পারি তাহলে তোমাদের মতের উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলো ওইভাবে চালাবো। আর ভিডিওগুলো প্রতিদিন ওই ইউটিউবে আমাদের চ্যানেল যেটা জি আছে ওটাতে স্যার। আপলোড হবে। তাহলে আমাদের রেকর্ড পাবো। আর আমি একটা ক্যামেরা ইনশাল্লাহ দেখি, যদি তোমরা সবাই করতে চাও জুমের মাধ্যমেই, তাহলে আমি একটা ক্যামেরা কিনে নেবো, যে ক্যামেরা দ্বারা আমি তোমাকে লিখে দিতে পারবো। আমার খাতায় লিখবো, ওটা রেকর্ড হবে। তাহলে আমার এই যে বারবার এই হোয়াইট বোর্ডে লিখতে হবে না, হোয়াইট বোর্ডে লেখাটা একটু ঝামেলার, বুঝছো? জি। তাহলে ওই তো এরকম জি ভাবে স্যার। লিখো আর ওদের সাথে কথা বলো, তাহলে তোমার জন্য হয়ে যাবে। আর আশিক কোথায় থাকে এখন? আশিক কি অবস্থা? তারপরে সালমানকেও তো মনে হয় বলছিলাম কালকে, না? কই? জি বলছিলেন। যদি না আসে তাহলে আমরা কি করতে পারি? লেখা তো দেখা যায় না? আহ, জি স্যার, দেখা যায়। ওই তো লেখা যাবে, কিন্তু এটা খুব কষ্টকর, মানে আগানো যাবে না। জি স্যার, আপনার কলম দিয়ে লিখলে মানে দ্রুত দেখা গেল। হ্যাঁ, কলম দিয়ে লিখলে ভালো হবে। আর এভাবে লিখলে একটু কষ্ট হয়। জি। তারপর লেখা যাবে ইচ্ছা করলে, বুঝছো? মানে টাইমের একটা বিষয় আছে তো, হুম। সময়। আর তো হবে না, অ্যাকুরেট তো পাবো না আমরা। আমরা হাতে লিখতে যেরকম মজা লাগে এটাতে তো লিখতে সেরকম লাগবে না।
দেখো না যে সিএল কোথায় গেছে। স্যার কেমন জানে জড়তা। হ্যাঁ, হাত দিয়ে মানে আঁকানো এক হুম, কথা, আর তোমার হচ্ছে এটাতে ধরে রেখে করা এক কথা, ওটা তো আর এক রকম, বুঝছো। আচ্ছা সমস্যা নাই, তাহলে থাকো, হ্যাঁ। আর ওদের বইলো হুম। এইভাবে, জি স্যার, বইলো তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থাকো। বলবো না আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Sync and live.